আপনি কি কখনো ভেবেছেন ভারত চাইলেই কি বাংলাদেশে আক্রমণ করতে পারে? কেউ কেউ ভাবেন ভারতের সামরিক শক্তি যেহেতু অনেক বেশি, তাই এটা কোনো ব্যাপারই না। কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সোজা? আজকের থিঙ্কময়ে আমরা বিশ্লেষণ করব কেন ভারত চাইলেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। দেখে নিব ভূগোল, কূটনীতি, যুদ্ধ কৌশল এবং আন্তর্জাতিক রাজনীতির নানা দিক। আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে আক্রমণ করা জাতিসংঘ সনদের লঙ্ঘন। জাতিসংঘের 2 নম্বর চার্টে পরিষ্কারভাবে বলা আছে, কোনো রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ভূখণ্ডে বা রাজনৈতিক স্বাধীনতা লঙ্ঘন করতে পারবে না। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সেটি হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি যুদ্ধ অপরাধ। কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব সহ বহু দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে। ভারত যদি আক্রমণ করে তাহলে এই দেশগুলো একসাথে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হবে এবং ভারতের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও ধর্মীয় চাপ। ভারতের প্রায় 20 কোটির মতো মুসলিম জনগোষ্ঠী আছে। বাংলাদেশে হামলার পর এই জনগণের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। রাজনৈতিক বিরোধী দলগুলো সরকারকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করতে পারে, যার ফলে অভ্যন্তরীণ অস্থিরতা বাড়বে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রতিরোধ ক্ষমতা। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হওয়ায় দেশের ভেতরে রয়েছে অসংখ্য নদী, খাল-বিল ও জলাভূমি। এই ভূপ্রকৃতি ভারী সামরিক যানবাহন ও দ্রুত অগ্রসরের ক্ষেত্রে বড় বাধা। উত্তরে রয়েছে উচ্চ নদীভূমি ও সীমান্ত বেষ্টিত জনপদ, যেখানে স্থলপথে প্রবেশ সহজ নয়। পূর্বে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অত্যন্ত পাহাড়ি, যেখানে গেরিলা যুদ্ধ সহজ এবং বাইরের বাহিনীর জন্য ভয়াবহ প্রতিরোধের সুযোগ তৈরি হয়। দক্ষিণে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল, যেখানে সামরিক উপস্থিতি স্থাপন কঠিন। শুধু ভূগোল নয়, বাংলাদেশের প্রতিরোধ ক্ষমতার আরেক বড় দিক হলো জনগণের মনোবল। 1971 সালে মাত্র 9 মাসেই কিভাবে একটি সুসংগঠিত সেনাবাহিনীকে প্রতিহত করা সম্ভব হয়েছিল, তার পেছনে ছিল জনগণের ঐক্য ও প্রতিরোধ। এখনকার বাংলাদেশ প্রযুক্তিতে, গোয়েন্দা ব্যবস্থায় ও প্রশিক্ষণে অনেক বেশি উন্নত। সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে বিডিআর, পুলিশ, র্যাব, আনসার, যাদের সম্মিলিত প্রতিরোধ খুব সহজেই দখলদার বাহিনীর আগ্রাসন আটকে দিতে পারে। থ্রি ফ্রন্ট হেডেক। পাকিস্তান ও চীনের প্রতিক্রিয়া। ভারতের ভূ রাজনৈতিক বাস্তবতা হলো তারা দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে অবস্থান করছে, পাকিস্তান ও চীন। পাকিস্তান ভারতের চির প্রতিদ্বন্দ্বী। যদি ভারত বাংলাদেশে হামলা করে, পাকিস্তান এই সুযোগে কাশ্মীর ও রাজস্থান সীমান্তে সেনা মোতায়েন ও গোপন হামলা চালাতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী এই ধরনের প্রতিক্রিয়ার জন্য সবসময় প্রস্তুত। চীন। সাম্প্রতিক বছরগুলোতে লাদাখ, ডোকলাম ও অরুণাচল সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়ছে। যুদ্ধের সময় চীন সীমান্তে চাপ সৃষ্টি করে ভারতের সেনাবাহিনীকে বিভক্ত করতে পারে। চীনের সেনাবাহিনী উচ্চ হিমালয় অঞ্চলে অপারেশন চালানোর জন্য অভিজ্ঞতা রাখে এবং তারা চাইলে সীমান্ত সংঘর্ষকে দ্রুত তীব্র করতে পারে। এই দুই ফ্রন্ট একসাথে সক্রিয় হলে ভারতকে দক্ষিণে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো স্বাধীনতা আর থাকবে না। কৌশলগতভাবে এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উপর এমন বহুমুখী চাপ একটি যুদ্ধকে হারিয়ে যাওয়া যুদ্ধে পরিণত করতে পারে। অর্থনৈতিক দশের সম্ভাবনা। বাংলাদেশ ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যুদ্ধ হলে বাণিজ্য বন্ধ হবে, ভারতের অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ও পণ্য সংকট হবে। একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ হ্রাস এবং বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেবে। এছাড়াও যুদ্ধের খরচ বহন করতে গিয়ে ভারতের বাজেট ঘাটতি মারাত্মকভাবে বেড়ে যাবে, সামাজিক খাতে ব্যয় কমবে এবং জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি হবে। আঞ্চলিক নেতৃত্ব হারানোর ভয়। বাংলাদেশ ভারতের সঙ্গে বিবিআইএন, বিমস্টেক ও সার্ক এর মতো সংগঠনে জড়িত। যুদ্ধ শুরু হলে ভারত আঞ্চলিক সংগঠনগুলোতে নিজের নেতৃত্ব হারাবে। বাংলাদেশের কৌশলগত অবস্থান। বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবেই নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বিআরআই এর আওতায় চট্টগ্রাম, মোংলা বন্দর এবং পদ্মা সেতু কৌশলগতভাবে নতুন গুরুত্ব পেয়েছে। এসব অবকাঠামো দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও পরিবহনের জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চল। ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো অরুণাচল, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড সঙ্গে মূল ভারতের যোগাযোগ একমাত্র ভরসা হলো শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পুরো উত্তর পূর্ব ভারত।
ট্রানজিট ও অ্যাক্সেস। ভারত ইতিমধ্যে বাংলাদেশকে ব্যবহার করে উত্তর পূর্বে পণ্য সরবরাহ ও সামরিক রসদ পাঠাচ্ছে। যুদ্ধ হলে এই অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রসদ সরবরাহে মারাত্মক সংকট দেখা যাবে। চীনা বিনিয়োগ ও প্রভাব। চীন বাংলাদেশে বন্দর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বাংলাদেশে অস্থিরতা মানে এই বিনিয়োগ বিপন্ন যাওয়া, যা চীন কোনোভাবেই চাইবে না। ফলে চীন ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারসাম্যের পরিবর্তন ঘটাবে। এই অবস্থান শুধু বাংলাদেশকে কৌশলগত শক্তি দেয় না, বরং ভারতের জন্য একটি বাফার জোন হিসেবেও কাজ করে, যেটি ভারত নিজের নিরাপত্তার অংশ হিসেবে ধরে নেয়। যুদ্ধের মাধ্যমে এই কুশলী বাফার জোন ধ্বংস করে ভারত নিজেই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। যুদ্ধ চালিয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী চাপ। একটি যুদ্ধ একদিনে শেষ হয় না, লম্বা সময় ধরে যুদ্ধ চালাতে হয়। অর্থনীতি, জনমত, আন্তর্জাতিক সহযোগিতা ও লজিস্টিক সাপোর্ট নিয়ে ভারত যদি বাংলাদেশে ঢুকে, তাহলে পুরো দখল ধরে রাখা, প্রতিরোধ সামলানো এবং কূটনৈতিক চাপ মোকাবেলা করা তার জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। সব দিক বিবেচনায় দেখা যায় ভারত চাইলেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। সামরিক শক্তি থাকলেই আক্রমণ সম্ভব নয়, বরং এতে ভারতের কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতি হবে ব্যাপক। বাংলাদেশের ভূগোল, জনগণের প্রতিরোধ শক্তি ও আন্তর্জাতিক অবস্থান ভারতকে হাজারবার ভাবতে বাধ্য করবে।